নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশনের ডিরেক্টর। আজ গোটা দেশ জুড়ে আমরা পালন করছি প্রজাতন্ত্র দিবস। সালে এই দিনেই ইন্ডিয়ান কনস্টিটিউশন পাবলিশ হয়েছিল। এছাড়াও মাত্র 3 দিন আগেই আমরা পালন করেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। গত 24শে জানুয়ারির দিনটিও ভারতবাসীর জন্য একটি বিশেষ দিন ছিল। এই দিনটি ছিল জাতীয় শিশু কন্যা দিবস। তো সেই উপলক্ষে আজকে এই দিনটিকে মাথায় রেখেই আমরা আজকে এই ভাটায় এসেছি, যেখানে আমি একজন দিদিকে পেয়ে গেছি। তার কাছ থেকে আমরা কিছুটা হলেও আজকে এই দিনটির ব্যাপারে একটু জেনে নেব। তো দিদি, আচ্ছা আপনার নাম কি বলবেন? রেশমি। আচ্ছা, তো আপনার কি মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে? আচ্ছা, তো ও কোন ক্লাসে পড়ে, ছোট কি বড়? এই 3rd ইয়ার দিচ্ছে। ও আচ্ছা, কলেজ 3rd ইয়ার, তো অনেক বড়। তো আচ্ছা, তো একটাই মেয়ে? তো আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করে নেব। আজকে শিশু কন্যা দিবস, তো আমরা জানি যে আপনি তো অনেক মেয়েকে পড়িয়েছেন। 3rd ইয়ার মেয়ে, কলেজ 3rd ইয়ার দিচ্ছেন, নট আ জোক। তো এই যে এই জার্নিটা আপনার, যে ছোটবেলা থেকে এই মেয়ে বড় হচ্ছে, এই পুরো জার্নিটা কি সাধারণ ছিল, নর্মাল ছিল, নাকি অনেক পরিশ্রমে অনেক কিছু দেখেছেন? হ্যাঁ, অনেকটা পরিশ্রম করেই করতে হয়েছে। কেন, আমি ছোট থেকেই ওকে টিউশন করিয়ে মানুষ করেছি। ক্লাস 8 যখন, তখন আমি ওকে টিচার দেখেছি। আচ্ছা, আমি একা এমনি টিউশন করি বাচ্চাদের। আচ্ছা, তো এখন আমার ইচ্ছা যে ও বা পড়াশোনা করুক, চাকরি বাকরি একটা করুক। আচ্ছা, তারপরে ওরও ইচ্ছা আছে কিছু চাকরি বাকরি করবে, তারপরে বিয়ে শাদীর কথাটা বলবি। আচ্ছা, না আমি সেই সব পরিশ্রম তো একটা মা বাবার পরিশ্রম তো থাকে, কিন্তু এই যে ছেলে মেয়েদের যে পার্থক্যটা দেখতে পারি আমরা এই জেনারেশনে, এখনো অনেক মেয়ে বাচ্চাদের জন্ম হতেই ফেলে দেওয়া হয়। নিশ্চয়ই আপনার একটা নলেজে আছে। প্রচুর ওকে অনেক কষ্ট করেই মানুষ করা হয়েছে। তখন বাবারও চাকরি অতটা ছিল না, সামান্য গাড়ি চালিয়ে, এখন সরকারি কাজ হয়েছে। আচ্ছা, অনেক কষ্ট করেই মানুষ করেছে। তো আমার ইচ্ছা, বা আমার হাজব্যান্ডেরও ইচ্ছা, পড়াশোনা শিখে চাকরি বাকরি। খুব ভালো। এই যে আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ইচ্ছাটা, অনেক বাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে হয়তো মা চাইছে যে মেয়েরা কিছু করুক, মার মতো যেন মেয়েদের লাইফ না হোক, কিন্তু তার পরের ফেসে আমরা দেখতে পাচ্ছি যে হাজবেন্ড আপনার কারোর হাজবেন্ড চাইছে না যে না, মেয়ে সন্তান বলে কি পড়বে, রাস্তায় ঘুরবে, বাইরে যাবে, চাকরি করবে না, সে বাড়িতে থাকবে। তো হ্যাঁ, সেই জিনিসটা আপনার মধ্যে আপনার যে এই যে হাজবেন্ডের যে সাপোর্টটা আছে মেয়েকে বড় করে তোলা, মেয়েকে এমন একটা জীবন দেওয়া যাতে ও নিজের লাইফটাকে ভালো করে দেখতে পারে, উন্নতি করতে পারে, একদম বাইরে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে। তবে আমার ক্ষেত্রে হয়েছে, আমি যেমন কোনো একটা কাজ শিখতে চেয়েছিলাম, বা সামান্য সেলাই শিখতে, সেগুলো করতে দেয়নি। আগামীকালে আমার আচ্ছা আচ্ছা, সেটা আমি শিখতে পারি না। সেই দিক থেকে আমার খুব একটা আফসোস যে নিজের জীবনে টিউশন করেছি, আমি এই সমস্ত করতে পেরেছি, মেয়েটাকে মানুষ করেছি। তো বন্ধুরা, আমি এক কন্যা সন্তানকে পেয়ে গেছি। তো এখানেই ছোটাছুটি করছিল, তো ধরে এনেছি একটু কিছু প্রশ্ন করার জন্য। তো চলুন ওকে একটু জিজ্ঞেস করে নেওয়া যাক। আচ্ছা, তোর নাম কি? মীরা মাহাতো। মীরা মাহাতো। আচ্ছা, তুই পড়াশোনা করিস? স্কুলে যাস? আচ্ছা, বাড়ি থেকে কোনো অসুবিধা ইয়ে করে যে না স্কুলে যেতে হবে না, কাজ কর, কেউ বলে না তো? আচ্ছা, আর বড় হয়ে কি হতে চাস? পুলিশ হতে চাস? পুলিশ হয়ে কি করবি? লোকদেরকে সহায়তা করব। লোকদের কিরকম লোকদের সহায়তা করবি? চোরদেরকে ধরবো।
বন্ধুরা, আমরা এখানে মানে সমস্ত দিদি বোনদের পেয়ে গেছি, যেখানে ওরা কি সুন্দর মালা বানাচ্ছে। দেখুন, খুব সুন্দর মালা তৈরি হচ্ছে এখানে, থার্মোকল আর প্লাস্টিক ফুলের মালা। তো এটা আমরা পুজোতে ইউজ করে থাকি। আচ্ছা, তো আমি দিদিকেও পেয়ে গেছি, কিছু প্রশ্ন করে নেব। তো দিদি, আপনার নামটা? আমার নাম মিনা পান্ডে। আচ্ছা, তো আজকে হচ্ছে শিশু কন্যা দিবস। তো এই যে এই সমস্ত বাচ্চারা দেখছি কাজ করছে, বড়রাও কাজ করছে, তো এনারা কি একই ফ্যামিলি থেকে? মানে না, সব আলাদা, সব আলাদা। আচ্ছা, তো এদের যে ফ্যামিলিতে এই যে কাজটা যে করছে, এদের ফ্যামিলিতে কেউ আটকায় কি? মানে বড়রা কি পুরো সাপোর্ট করেছে? হ্যাঁ, করে, বারণ করে কি করিস না, কিন্তু তাও বসে থাকতে গেলে তো কে দেবে? হ্যাঁ, শুধু একজন কাজ করলে তো চলবে না সংসারটা। যা জিনিসের দাম বেড়েছে, তো দুই স্বামী স্ত্রী করে তো করলেই তো চলবে সংসারটা। মানে বড়দের মত না থাকলেও আপনারা করছেন জিনিসটা, যাতে দুটো পয়সা কামিয়ে খেতে পারে। তো খুব ভালো। মানে আমি বলতে চাইছিলাম যে এই যে বাচ্চারা যে করছে কাজ, তো এই বাচ্চারা স্কুলে পড়ে নিশ্চয়ই সবাই? এখন স্কুল ছুটি বলে সবাই কাজ করছে। আচ্ছা, তো বাচ্চারা এই যে আপনারা কাজ করছেন, আপনারাও কি চান যে বাচ্চারা বড় হয়ে আপনাদের মতো এরকম কাজ না, মানে পড়াশোনা করে একটা ভালো লাইফ পাক, সেটেল হোক, বড় জায়গায় কোম্পানিতে কাজ চাকরি করুক, কেউ ডাক্তার হোক, চান নিশ্চয়ই? তো আপনার ঘরে কন্যা সন্তান আছে? আমার একটা মেয়ে ছিল, ছেলে ডেট করে গেছে। আমার মেয়ে শ্বশুর বাড়ি আপনার মতো। আচ্ছা আচ্ছা, তো মেয়ে এখন কি করে? মেয়ে এখন কিছু করে না। কিছু করে না, মানে ছোটবেলায় পড়াশোনা করেছে? না, আপনার এই যে পড়াশোনা যে মেয়েকে করিয়েছেন, কোন ক্লাস অবধি পড়েছে মেয়ে? 10 ক্লাস পর্যন্ত। তো এই যে 10 ক্লাস অবধি আপনি মেয়েকে পড়িয়েছেন, যে আপনার স্বামীর পুরো সাপোর্ট ছিল? যে না না না, মানে মেয়েকে পড়াতে চাইতো না? না। তাহলে মেয়ে কি করবে? বাড়িতে থেকে খুন্তি টানাবে খালি? সেটাই ছিল। সেটাই তো। আমি আপনাকে মিথ্যে কথা বলে তো কোনো লাভ নাই। একদম না। আপনি পুরো লোককে জিজ্ঞেস করে নিন, লোক আছে এখানে দাঁড়িয়ে। আচ্ছা, তো এখন যে ও শ্বশুর বাড়িতে গেছে, সেই শ্বশুর বাড়িতেও কি একই ভাবে সবাই? একই ব্যাপার, মানে মেয়েরা কিছু করতে পারবে না? তো এই যে এই জিনিসটাই তো আমরা বদলাতে চাইছি না, যে মেয়েরা কেন কিছু করতে পারবে না। ছেলেদের যদি সেই অধিকারটা থাকে যে ছেলেরা সব জায়গায় ঘুরে ফিরে কাজ করবে, এখন তো মেয়েরাও কোনো অংশে কম না, মানে সবইতেই সমান, সব জায়গায় মেয়েরা আছে। প্লেনও চালাচ্ছে মেয়ে, ট্রেনও চালাচ্ছে মেয়ে, আবার ছেলেদের মতো জলের তলায়ও যাচ্ছে, তাই তো? তো মেয়েরা সব কাজেই মানে খুব ভালো। মানে আমি বুঝতে পারি না এই জেনারেশনে এখনো অবধি যে ছোট কথা হচ্ছে কি, মেন গার্জিয়ান যদি না চাইলে তুমি একদম একদম গার্জিয়ানকে ঠিক হতে হবে মেয়েদের জন্য, মেয়েদের স্বাবলম্বী করার জন্য গার্জিয়ানদের একেবারে খুব মানে রাইট থাকতে হবে। একদম ঠিক। তো এই জেনারেশনে আমরা এই যে মেয়েদের দিয়ে কাজ করাবো না, এখনো এটা চলছে, মানে আগেও ছিল, হ্যাঁ এখন কিছু কম আছে। তো এই যে মেয়েদের দিয়ে কাজ করাবো না, মেয়েরা খালি ঘরের খুন্তি নাড়াবে, খালি ঘরের কাজ দেখবে, মেয়েরা আর কোনো কাজ করবে না, এই জিনিসটা কেন? আমরা সেটাই আমরা ফোকাস করতে চাই যে কেন এই জিনিসটা, মানে ছেলেরা যখন সব কাজ করতে পারে, তাহলে মেয়েরাও তো ওদের দিক থেকে স্বাবলম্বী হতে চায়। মানে মেয়েদেরও তো ইচ্ছা করে যে নিজের পায়ে দাঁড়াবো, কিছু করব, মানে দেশের জন্য কিছু করব, মা বাবার জন্য কিছু করব, নিজের জন্য কিছু করব। তো এইটা কেন, সেটাই সব মানে প্রশ্নটা ওখানেই ওঠে। এখানে বাপের ঘরে থাকে, মায়ের ঘরে থাকে মেয়েরা, তো মা গুলো তো সাপোর্ট করে ছেলে মেয়েকে, আর যখন বিয়ে হয়ে গেল, শ্বশুর ঘর গেল, তখন ওখানকার লোক সাপোর্ট করছে না। একদম, মানে ওইখানেও তো সেটাই আমি বলছি, মানে সবাই চায় আমার মেয়ে ভালো একটা কাজ পায়ে দাঁড়িয়ে নিজের ক্ষমতা একটা। একদম একদম। আর শ্বশুর ঘরে তো সেটা চায় না, বলে না আমার বউ বেরোবে না। হ্যাঁ, মানে এই জিনিসটাই আমরা বদলাতে চাইছি না মানুষের মধ্যে, যে কেন আমরা বেরোতে পারবো না। চেষ্টা করে এটা চলবেই।
মানে এখনো আমরা দেখতে পারি যে অনেক কন্যা সন্তান হলে ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, ওকে নেওয়া হয় না, ঘরে তোলা হয় না। যতক্ষণ না ছেলে সন্তান হবে ততক্ষণ মানে সন্তানই মানে হয়েছে যে মানা হয় না বাড়িতে। তো বেশিরভাগ সন্তানের চায়, মেয়ে চায় না। একদম মানে পুত্র সন্তান চায়, কন্যা সন্তান চায় না। এই বছরের শিশু কন্যা দিবসের থিম হলো গার্লস ভিশন ফর দ্য ফিউচার। এবার অনেকের মনেই এটা আসতে পারে যে আমরা তো আন্তর্জাতিক নারী দিবস তো পালন করছি, তো কেন আবার আলাদা করে শিশু কন্যা দিবস পালন করব? এর জন্যও উত্তর রয়েছে। তো তাই জন্যই আমরা বিদ্যারূপ পরিবার আজকে এই আলোচনায় সবাই বসেছি এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য। তো আমাদের সাথে এই আলোচনায় সবাই উপস্থিত রয়েছেন মিসেস এশা সাহা চৌধুরী, আর তিনি হচ্ছে আরিয়াতহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়ের প্রাক্তন জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন। আর নমস্কার দিদি। তো আজকে আপনি যে এখানে এসছেন, আজকের বিষয় হচ্ছে গার্লস ভিশন ফর দ্য ফিউচার। আমরা আজকের এই মেইন থিমের উপরেই আমরা এই আলোচনা সভাটা রেখেছি। তো আমাদের চারিপাশে অনেক গার্ল চাইল্ড অ্যাবিউজ হয়, তো আমরা নানা ধরনের এই দেখতে পারি যে এখন মেয়েরা মায়ের পেটেই মারা যায়। কারণ কি, ও মানে ওদের ফ্যামিলিতে বলে যে না মেয়ে নেব না, বা মেয়েরা হয়ে গেলেও ওদেরকে ডাস্টবিনে মানে প্যাকেটে মুড়ে, অনেক খবর এরকম দেখা যায় যে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয় প্যাকেটে মুড়ে। তো কেন আমরা এটা করি? মানে যেটা আমরা ছেলেদের সাথে করি না অথচ মেয়েদের সাথে কেন করি? আজকে তোমার প্রথম প্রশ্ন তোমাকে করে নেব, এই যে 21st সেঞ্চুরিতেও আজকে এই যে এই টপিকটা আমাদের আলোচনা করতে হচ্ছে, তো তার ব্যাপারে যদি তুমি কিছু বলো, কেন আমরা এটা করি, কেন মানে কেন আমরা এই 21st সেঞ্চুরিতেও এরকম একটা মাইন্ড নিয়ে চলবো? নমস্কার। বিদ্যারূপ ফাউন্ডেশনের সম্পাদক, সভাপতি এবং সমস্ত সদস্যবৃন্দকে আমার শুভেচ্ছা, নমস্কার জানাই। আজ 26শে জানুয়ারি 2025, দিনটা একটা বিশেষ দিন, প্রজাতন্ত্র দিবস। একটু ইতিহাসের দিকে ফিরে যাই এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে। 1949 সালে আমাদের সংবিধান রচনা শুরু হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। তার আগে 200 বছরের ব্রিটিশ নাগপাশ থেকে আমরা স্বাধীন হয়েছি 1947 সালের 15ই আগস্ট। তো 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালে সংবিধান রচনা যখন শুরু হলো, অর্থাৎ দেশ কিভাবে চলবে, কি আইনের মোতাবেকে দেশটা চলবে, কিভাবে শাসক দল শাসন করবে, সেই সংবিধান রচনাটা সমাপ্ত হলো 1950 সালের 26শে জানুয়ারি। আজকে একবিংশ শতাব্দীতে এসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা শিশুকন্যা দিবসটা পালন করছি, এটা কতটা যথার্থ? অবশ্যই এটা ভীষণ যথার্থ, কারণ শুধু স্বাধীন হলে হয় না, এর সঙ্গে দরকার প্রকৃত শিক্ষিত হওয়া, যেটা আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছেন আজ থেকে 150 বছর আগে, যে একজন নারী যদি শিক্ষিত হয় সে 100 জন নারীকে শিক্ষিত করতে পারবে। আমাদের প্রাচীনকাল থেকে এমনই একটা ধারণা হয়ে গেছে যে পুত্র সন্তান হলেই পরিবারে জয়ধ্বনি, বিভিন্ন আচার অনুষ্ঠান, আনন্দ আহ্লাদ, কিন্তু কন্যা সন্তান হলে সব দায় যেন সেই মায়ের ওপর গিয়ে পড়ে। অর্থাৎ মা হচ্ছে দায়ী কেন সে কন্যা সন্তানকে জন্ম দিল। কিন্তু
একজন নারী ছাড়া কিন্তু সমাজ এগোতে পারে না। শুধু পুরুষ থাকলে সমাজ এগোতে পারে না। আজকে সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে যদি নারী না থাকে। আমরা যদি পৌরাণিক যুগে যাই, বিভিন্ন বিদুষী নারীদের দেখি, আমরা মা দুর্গা, মা কালী, ওদিকে লীলাবতী, খনা, বচন, বিভিন্ন যদি আমরা দেখি, সেখানেই আমরা দেখতে পাই যে নারী একাধারে কত কিনা করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিই তো দেখিয়ে গেছেন চিত্রাঙ্গদা কাব্যে, তার নৃত্যনাট্যে। একজন নারী সে একাধারে পুরুষও হতে পারে, একাধারে নারীও হতে পারে। তো কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসেও দেখা যায়, যেটা উনি বললেন ডিরেক্টর বললেন যে নারী অ্যাবিউজ করা হচ্ছে। সত্যি তাই। এখনো ভারতের বিভিন্ন গ্রাম গঞ্জে দেখা যায় যে ভ্রূণ হত্যা চলে। বিভিন্ন আইন আদালত করেও ভ্রূণ হত্যাকে রোধ করা যাচ্ছে না, কিংবা হয়তো শিশু জন্ম নিচ্ছে, সেই শিশুকে পরিবার গ্রহণ করছে না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য দরকার হচ্ছে প্রকৃত শিক্ষা। এবং এই শিক্ষা শুধু সরকার দিলে হবে না, আমাদের নাগরিককে, ভারতীয় নাগরিককে, সমাজকে সচেতন হতে হবে। বিদ্যারূপ ফাউন্ডেশন এই ব্যাপারে যে সচেতনতা এনেছে, এর জন্য আমি বিদ্যারূপ ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই। ধন্যবাদ দিদি। তো সেকেন্ড প্রশ্ন তোমাকে করে নিচ্ছি যে গভর্নমেন্ট তো অনেক রকম পলিসিস বের করেছে মেয়েদের জন্য, তো এই তা সত্ত্বেও মেয়েরা কেন তাদের এই পরিবর্তনটা কেন হচ্ছে না? গভর্নমেন্ট পড়াচ্ছে, পড়ার জন্য টাকা দিচ্ছে, সবই করছে, কিন্তু তাও কেন যেন এই দেশে কোনো পরিবর্তন নেই মেয়েদের জন্য? কেন সেই জিনিসটা? হ্যাঁ, সরকার তো অনেক রকম ব্যবস্থা করছে। কেন্দ্রীয় সরকার যেমন করছে, রাজ্য সরকারও করছে। কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও করেছে। আবার রাজ্য সরকারে আমাদের মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে আমরা যদি একটু পিছন দিকে হাঁটি, তাহলে নারী শিক্ষার প্রচলন করেছে কিন্তু আমাদের পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়। বাল্যবিবাহ রোধ করেছেন রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ প্রচলন করেছেন বিদ্যাসাগর মহাশয়। তাহলে তখনকার দিনে ওনারা বুঝেছিলেন যে নারীদের সমাজে মর্যাদা দেওয়ার জন্য তাদের পুরুষের সমান শিক্ষা দেওয়া দরকার। শিক্ষা বলতে পুঁথিগত শিক্ষা তো বটেই, পুঁথিগত শিক্ষা না হলে সে প্রকৃত শিক্ষিত হতে পারবে না। কিন্তু পুঁথিগত শিক্ষার সাথে সাথে সামাজিক যে মানসিকতা পরিবর্তনের দরকার, সেইটা পরিবারগুলোর মধ্যে এখনো পর্যন্ত আসেনি। একটা পরিবারে পুত্র সন্তান হলেই মনে করে যে সে পরিবারের একটা হাল ধরবে, কিন্তু একটা কন্যা সন্তানও যে পরিবারের হাল ধরতে পারে, আমরা কিন্তু এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি নারীরা কি না করছে। যেমন নাকি নারী মহাকাশে যাচ্ছে, ঠিক তেমনি গ্রাসরুট লেভেলে যদি নামি, টোটো চালাচ্ছে নারীরা, ওদিকে পাইলট হয়েছে, আবার ওদিকে বিমান সেবিকা এয়ার হোস্টেস আছেন, আবার তেমনি যেমন নাকি টোটো চালাচ্ছে, তেমনি আবার সবজি বিক্রি করছে, তেমনি মাছ বিক্রি করছে, তেমনি তারা বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে। তারপর বলতে পারো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক শিক্ষিকা, এইসব তো আছেই। এছাড়াও উচ্চ স্তরে যদি দেখি, আইটি সেক্টরে আজকে মেয়েরা কি না হচ্ছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছে, ছোটখাটো
ইন্ডাস্ট্রি খুলছে। আজকাল তো এই টিভিতে খুললে দেখা যায় ডিডি নাম্বার 1, ডিডি নাম্বার 1-এ দেখা যায় যে কত মহিলা, কত গ্রামান্তর থেকে মহিলারা, তারা নিজেদের মধ্যে যে সচেতনতা এসছে, পরিবারকে সাপোর্ট করার জন্য তাদের যে একটা ভূমিকা রয়েছে, তাদেরও যে পুরুষের পাশে হাল ধরতে হবে, এই বোধটা একেবারে যদি একদম নিচ থেকে ওঠে, একদম কি বলবো, একদম পুরো দরিদ্র ফ্যামিলি থেকে একেবারে মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারে যদি এই মানসিকতাটা আসে, তবেই কিন্তু সমাজের পরিবর্তন হতে পারে। এই যে বিদ্যারূপ ফাউন্ডেশন একটা উত্তরণ বলে স্কুল চালায়, আমি এই উত্তরণে বাচ্চাদের পড়াইও। 2 দিন আগে একটি বাচ্চা, তার নাম রাইমণি, সে তার ফর্মাল এডুকেশন নেই, সে কিন্তু স্কুলে যায় না, ইটভাটায় থাকে। সে আসতো, এসে তার ব্রেনটা কিন্তু বেশ ভালো, আমি নিজে পড়িয়ে দেখেছি। সে আসতো, খুব তার আগ্রহ, এবং সে সবকিছু চট করে ধরে নিতে পারছে, অঙ্কের ব্যাপারে, ইংরেজির ব্যাপারে, আর ওদের তো মাদার ল্যাঙ্গুয়েজ হিন্দি, যাই হোক। কিন্তু মাঝে কদিন আসেনি, এবার সেদিন আবার এসছে। আমি তাকে যখন জিজ্ঞেস করলাম ও আসেনি কেন, ও কি উত্তর দিল জানেন? ও উত্তর দিল যে ও 2 দিন ইটভাটায় ইট বইয়েছে। কেন না, ওর পায়ের লেগিংস কিনেছে। ওই ইটভাটা ইট বয়ে ওই টাকা দিয়ে লেগিংস কিনেছে। তাহলে এই যে আমরা এটা জানতে পারলাম, বিদ্যারূপ ফাউন্ডেশনটা এটা জানতে পারলো, সঙ্গে সঙ্গে তার জন্য যে উদ্যোগ নেওয়া, সঙ্গে সঙ্গে আমরা বললাম ওকে যে যখনই কখনো এরকম অসুবিধা হবে তোমরা আমাদের জানাবে। তো এই ব্যাপারটা তো রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, তার জন্য মানুষকে অনেক সচেতন হতে হবে। এই যে এখনকার ছেলেমেয়েরা পড়াশুনো করছে, জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু তারা সমাজের জন্য কতটা অংশ নিচ্ছে? সমাজের এই যে রন্ধ্রে রন্ধ্রে এত ফাঁক ফোকর, এত মানে কি বলবো, এত মানে দারিদ্রতা, কুসংস্কার এত ছড়িয়ে রয়েছে, তার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। এই প্রজন্ম তো আছে, পরবর্তী প্রজন্মকেও এগিয়ে আসতে হবে। তা না হলে সরকার যত নিয়মই করুক, যত কন্যাশ্রী করুক, যত বেটি বাঁচাও বেটি পড়াও করুক, এর উন্নতি হবে না। কারণ কন্যাশ্রী করে আমি নিজে ক্লাস 8 থেকে মেয়েদের কন্যাশ্রী করেছি। একটা এজ আছে, বয়স আছে, সেইটার জন্য ক্লাস বাধ্যতামূলক না। সেই এজটা কারোর ক্লাস 7-এও হয়ে যায়, কারোর আবার ক্লাস 9-এও হয়। এমনি অ্যাভারেজ সেই এজটা হচ্ছে ক্লাস 8। তো সেই কন্যাশ্রী করে দেখেছি মেয়েদের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, অনেকটা পরিবর্তন হয়েছে, যে তাকে জীবনে দাঁড়াতে হবে, তাকে পায়ের তলার মাটিটা শক্ত হতে হবে, স্বাবলম্বী হতে হবে। এইটাই আমাদের প্রত্যেকটা পরিবারে সব জায়গায় এই ধারণাটা দিতে হবে যে একটা ছেলে আর একটা মেয়ে কোনো অংশে কম না, সমান অধিকার। যেমন নাকি আজকাল এই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা কোনো কিছু থেকে ছেলে এবং মেয়ের সমান অধিকার, তেমনি সমাজেও কন্যা সন্তান আর পুত্র সন্তান একদম সমান দৃষ্টিকোণ দিয়ে দেখা, এইটা ভীষণ দরকার। এবং এটা বিশেষ করে মানে একেবারে বিলো পভার্টি লেভেলে যারা রয়েছে তাদের মধ্যে এই জিনিসটা গিয়ে গিয়ে একেবারে ইনজেক্ট করানোর দরকার, এবং সেই মেয়েগুলোকে যাতে শিক্ষার আঙিনায় আনা যায়, এইটা সমাজকে দেখতে হবে। বিদ্যারূপ ফাউন্ডেশন যেমন করছে, তার জন্য আরো সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সাপোর্টটাই তো আমরা চাইছি লোকদের জন্য। হ্যাঁ, যে বিদ্যারূপ ফাউন্ডেশন তো আছেই সব জায়গায়, তো সাপোর্ট যদি
সাধারণ লোকের থেকে এই সাপোর্টটাতে, এই যে এখন এই সাপোর্টটা ভীষণ দরকার। শুধু ছেলেমেয়েরা পড়াশুনো করছে, মা বাবারা তাদের পেছনে ছুটছে, তারা জীবনে প্রতিষ্ঠিত হবে, ভালো একটা চাকরি করবে, মাস গেলে একটা আর্ন করবে, বিশাল পয়সা আর্ন করলে তার গাড়ি বাড়ি বিদেশ যাত্রা সবকিছু, কিন্তু সমাজটাকে দেখতে হবে। সমাজ যদি পিছিয়ে পড়ে, আমরা একটা ক্লাস উঠে গেল, কিন্তু দেখা গেল যে 1/3 সমাজ উঠলো কিন্তু 2/3 পিছিয়ে রইল, তাহলে তো আমাদের দেশ আর উন্নত দেশ হতে পারবে না। আমরা উন্নতশীল আছি, আমরা এবার অনুন্নত দেশে ফিরে যাব। সেটা গার্জেন হিসাবেও ওদেরকে দেখা উচিত যে অভিভাবককে ভীষণ ভাবে এই সচেতনতাটা আনতে হবে। গার্জেনরাই যদি না দেখে যে বাচ্চারা কি ঠিকঠাক করে পড়াশোনা করছে কিনা, স্পেশালি মেয়েরা তো এখন বাচ্চারা এখানে যে পড়তেও আসে, আপনি যে পড়ান, তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বাচ্চারা ইট বয়ে বেড়ায় বা ঘরের কাজ করে বা তাদের ভাই বোনদের সামলায়। মানে ওরা মা বাবারা কাজে চলে যায়, মা বাবারা এমনি ইট বয়ে বেড়ায়, তো ওরা বাড়ি সামলায়। তো এটা যদি বন্ধ করে ওদেরকে পড়াশোনার দিকে টেনে আনা যায় পুরোপুরি, তাহলে আরো অনেক ফিউচারটা তো ওদের তো বেটার হতে। হ্যাঁ, এর জন্য আরেকটা কারণ হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি, ফ্যামিলি প্ল্যানিং। ইটভাটাতে গিয়ে দেখেছি, এই তো বিদ্যারূপ ফাউন্ডেশন সেদিন হেলথ চেক আপ করলো, কদিন আগে তারিখটা ছিল 14 তারিখ না 18 তারিখ, 18 তারিখ ছিল হেলথ চেক আপ, এবং হেলথ চেক আপ ছিল মহিলাদের এবং শিশুদের। সেইখানে গিয়ে দেখছি মানে একটা 3 বছরের শিশুকে কোলে নিয়ে রয়েছে 8-9 বছর সে দিদি। মানে ওই 8-9 বছর সে তো শিশু, সেই শিশু দেখভাল করছে কি একটা 3 বছরের শিশু। তাহলে এই জায়গাটা আসছে কি করে? এই জন্য স্বাস্থ্য দপ্তরের সচেতনতা বাড়াতে হবে। এই যে ইটভাটা গুলোতে এত ছোট ছোট ছেলে মেয়ে, এবং তারা অপুষ্টিতে ভুগছে, তারা রক্তাল্পতাতে ভুগছে, এবং তাদের মধ্যে এই যে সচেতনতা, নারীদের মধ্যে সচেতনতা আনা ভীষণ দরকার। পুরুষের এগেনস্টে তাদের রুখে দাঁড়ানো দরকার, যে আমরা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য আমরা আসিনি পৃথিবীতে, আমরা সন্তান মানুষ করার জন্য এসেছি। আমরা সন্তান, সেখানে আমি 5টা সন্তানকে মানুষ নাই বা করতে পারলাম, আমি 2টো সন্তানকে সর্বাঙ্গীনভাবে মানুষ করি। এর জন্য দরকার কিন্তু এই শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরকে এগিয়ে আসা দরকার। এই বিভিন্ন ইটভাটা বলো বা বিভিন্ন গ্রামে গঞ্জে মাঠে ঘাটে যে কাজ করে, সেখানে পরিবারের মধ্যে গিয়ে গিয়ে তা সেই নারীদের সাথে সাথে পুরুষদের বোঝানো দরকার। শুধু নারীদের বোঝালে হবে না, তার সঙ্গে পুরুষদের বোঝানো দরকার যে তুমি সন্তানকে একটা জন্ম দিচ্ছ, কিন্তু সেই সন্তানটাকে ভালোভাবে প্রতিপালন করো, সেই সন্তানটার যাতে পায়ের তলার মাটিটা শক্ত হয় তার ব্যবস্থা করো। তুমি শুধু সন্তান জন্ম দিলেই হবে না। এই জন্য শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরকে পারস্পরিকভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এগিয়ে আসতেই হবে। আচ্ছা দিদি, বলছি যে আমাদের আইনকে ফাঁকি দিয়ে অনেক রকম ক্রাইমস হচ্ছে মেয়েদের মানে উপর, স্পেশালি এখন শিশু বলতে 6 মাসও বাদ যায় না, তো এরকম অনেক অ্যাবিউজই তো আমরা দেখি। কিন্তু এই যে আমাদের এই একটা জেন্ডার ইমব্যালেন্স, যে এখনকার মানে ফ্যামিলিরা দেখছি যে ছেলেদের চায় অথচ মেয়েদের না। তো এই যে ইমব্যালেন্সটা হচ্ছে, সেটা ভবিষ্যতে কি তার উপর কি প্রভাব পড়তে পারে একটু যদি বলো। অবশ্যই, এটা তো একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলে ধরেছেন। সেটা হচ্ছে আমাদের দেশে এখন ইনফার্টিলিটি রেট ভীষণ বেড়ে গেছে। এই ইনফার্টিলিটি রেট বাড়ার ফলে একটা দেখা যাচ্ছে জনসংখ্যা মানে
কমার দিকে। যদিও আপাত দৃষ্টিতে আমাদের ভারতবর্ষের লোক সংখ্যা এখন 140 কোটি ক্রস করে গেছে, কিন্তু জাপান বলো, ওদিকে জার্মানি বলো, বিভিন্ন বিদেশে লোক সংখ্যা, জাপানে তো লোক সংখ্যা ভীষণভাবে কমে গেছে। আমাদের দেশে ইনফার্টিলিটি রেটটা এত বেশি পরিমাণে মানে হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, যখন বিভিন্নভাবে সন্তান অ্যাডাপ্ট করছে তখন মা বাবাদের মধ্যে প্রবণতা একটা পুরুষ শিশু নেব, কিন্তু শিশু মানে কি, তার কোনো জেন্ডার নেই, সে ফিমেলও হতে পারে, সে মেলও হতে পারে, কিন্তু যখন নাকি সে অ্যাডাপ্ট করছে তখন সে বেটার সাজেস্ট করছে কাকে, মেল, একটা পুরুষ শিশুকে নিচ্ছে। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু মধ্যবিত্তের মধ্যেও রয়েছে, উচ্চবিত্তের মধ্যেও রয়েছে। এই ধারণাটা কাটানোর জন্য আমি বলবো যে আফটার ম্যারেজ, আজকাল আফটার ম্যারেজ না মেয়েদের জীবনটা ভীষণভাবে ইনসিকিউরড হয়ে গেছে। আমরা কাগজ খুললে, টিভি খুললে দেখি যে বর্তমান পরিস্থিতিতে মেয়েরা অনেক ক্ষেত্রে ইনসিকিউরড। আজকাল সমাজ এত কলুষিত হয়ে গেছে যে 9 থেকে 90, কাগজ খুললে, পেপার খুললে, টিভি রেডিও খুললে দেখা যায় যে 9 থেকে 90 কেউ বাদ যাচ্ছে না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা স্বাধীনতা, নারীদের স্বাধীনতা নিয়ে কথা বলি। তো একটু আউট অফ টপিক চলে যাই। আমরা এই যে স্বাধীনতা নিয়ে এতক্ষণ কথা বললাম, এটা স্বাধীনতা থেকে বেশি আমরা স্বেচ্ছাচারিততে চলে যাচ্ছি না তো? আপনারা বলুন, আর কমেন্টে আমাদের বিদ্যারূপ ফাউন্ডেশন চ্যানেল আছে, সেখানে কমেন্ট করে আমাদের জানান। আমাদের আলোচনার বিষয়বস্তুটা আমরা শুরু করেছিলাম যে শিশুকন্যা দিবস দিয়ে। তো শিশুকন্যা দিবস নিয়ে তো নারীদের অধিকার, নারীদের নির্যাতন, নারীদের স্বাধীনতা সব নিয়েই তো আমরা আলোচনা করলাম, এবং কাগজ, টিভি সব নিয়েই হয়। কিন্তু শিশু পুত্র দিবস যদিও পালিত হয় না, কিন্তু এই পুরুষরাও কি নারীদের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে অত্যাচারিত হয়ে যাচ্ছে? সেখানে কি স্বাধীনতাটা স্বেচ্ছাচারিতা পর্যায়ে চলে যাচ্ছে না? এটাই আপনারা একটু ভাবুন, আপনারা একটু বলুন, যাতে নাকি সমাজটা ব্যালেন্সড হয়। নারী পুরুষ সমান, জেন্ডার এক, যেমন নারী মানুষ এক তেমনি জেন্ডার এক। শিশু বলতে শিশু, সে পুত্র শিশুও হতে পারে, কন্যা শিশুও হতে পারে। এই জায়গাটায় যাতে আমরা এই সমান সামঞ্জস্যটা আনতে পারি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।